একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম অংশ সমতরণে এবং শেষ অংশ সমমন্দনে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করে। যাত্রাকাল 20 মিনিট এবং যাত্রাকালের সর্বোচ্চ বেগ 60 কিলোমিটার/আওয়ার হলে স্টেশনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হলো, তুমি যদি অঙ্কটা ইকুয়েশন দিয়ে করতে যাও তখন তোমার প্রথম যে প্রবলেমটা ফেস করবে সেটা হলো তোমার কাছে মনে হবে যে আসলে এই অঙ্কে ইনফরমেশনের প্রচুর ঘাটতি আছে, এই অঙ্কে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন দেয়া নাই, এই অঙ্কটা আমি ইকুয়েশনের মাধ্যমে কিভাবে সলভ করব। এই ধরনের অঙ্ক সলভ করার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। সেই টেকনিকটা হলো স্পিড টাইম গ্রাফ বা বেগ সময় লেখ, যেখানে আমরা এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে বেগ বা স্পিড এটা অ্যাপ্লাই করব। তো এখন প্রশ্ন হলো যে বেগ সময় লেখ বা স্পিড টাইম গ্রাফ থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন কিভাবে কালেক্ট করব। স্পিড টাইম গ্রাফ থেকে যদি তুমি ত্বরণ বের করতে চাও তখন তোমাকে যে কাজটা করতে হবে, যে কোনো মুহূর্তের ত্বরণ তুমি বের করতে যাচ্ছ, ওই মুহূর্তে যে লেখ আছে বা যে গ্রাফটা আছে তার ঢাল, স্লোপ বা গ্রেডিয়েন্ট যদি তুমি বের করো সেটাই হবে ওই মুহূর্তের ত্বরণ। আর যদি তোমাকে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব বের করতে বলে তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো গ্রাফ এবং এক্স অক্ষের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে, বা সহজ কথায় এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করতে হবে। ওইটাই হবে তোমার দূরত্বের মান। এবারে চলো আমরা যেই প্রশ্নটা আমাদের হাতে আছে সেইটা একটু সলভ করার ব্যবস্থা করি। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো যে ইনফরমেশনটুকু আমার হাতে আছে সেই ইনফরমেশন দিয়ে একটা স্পিড টাইম গ্রাফ এঁকে ফেলা। এক্স অক্ষে আমরা সময় আঁকবো আর ওয়াই অক্ষে আঁকবো ভেলোসিটি। এখন প্রথম কাজ হলো যে ট্রেনটা টোটাল 20 মিনিট ট্রাভেল করে। কোথায় ট্রাভেল করে? দুই স্টেশনের মধ্যবর্তী অংশে। তাহলে এই কথা থেকে আমরা একটা জিনিস বুঝি যে সে স্টার্ট করে 0 থেকে এবং সে এন্ড করেও 0-তে। কারণ একটা স্টেশন থেকে সে স্টার্ট করবে স্থির অবস্থা থেকে, অন্য একটা স্টেশনে গিয়ে সে থেমে যাবে এবং তার যাত্রাপথের প্রথম অংশ সমতরণে হবে। তাহলে সময়ের সাথে সাথে সুষমভাবে বেগটা বাড়তে থাকবে এবং সেটা একটা স্ট্রেট লাইন হবে, এবং পরের অংশটা সুষমভাবে বেগটা কমতে থাকবে। কেন? সমমন্দনে সে পরের অংশটা অতিক্রম করে এবং তার যে টোটাল অংশটা এখান থেকে এই পর্যন্ত পুরো যাত্রাকালটা কত? 20 মিনিট। আমার এখানে ভেলোসিটিটা কিসে লেখা হচ্ছে? কিলোমিটার/আওয়ারে। তাহলে আমাদের টাইমটা অবশ্যই আওয়ারে থাকতে হবে। 20 মিনিট মানে কত ঘন্টা? 20/60 আওয়ার, অর্থাৎ 1/3 আওয়ার। তাহলে এখান থেকে এই পর্যন্তই টোটাল যে টাইমটা সেটা হলো 1/3 আওয়ার। এখন বলা হচ্ছে তার যাত্রাপথের যে সর্বোচ্চ গতিটা ছিল সেটা হলো 60 কিলোমিটার/আওয়ার। এখন তোমাকে বলা হয়েছে স্টেশনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। যেহেতু এটা প্রথম অঙ্ক, কাজে এই অঙ্কটা অনেক সোজা একটা এক্সাম্পল তোমাদেরকে দেয়া হয়েছে। দূরত্ব বের করার জন্য আমরা কি করব? গ্রাফ এবং এক্স অক্ষের মধ্যবর্তী যে অংশ সেটার ক্ষেত্রফল বের করব, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফলটা আমরা বের করব। স্টেশনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এখানে দেখো তো এরিয়াটা দেখতে কিসের মতো? একটা ত্রিভুজের মতো। হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 1/3 ইন্টু উচ্চতা 60। তাহলে টোটাল ভ্যালুটা কত চলে আসে? 10 কিলোমিটার। এটাই আমাদের অ্যান্সার। এবারের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম 10 মিনিট সমতরণে, শেষ 20 মিনিট সমমন্দনে চলে দুই স্টেশনের মধ্যবর্তী 60 কিলোমিটার পথ অতিক্রম করে। যাত্রাকাল 1 ঘন্টা হলে তার ত্বরণ কত, মন্দন কত এবং সর্বোচ্চ বেগ কত তা নির্ণয় করো। আগের অঙ্ক যেটা আমরা করলাম সেইটারই একটু অ্যাডভান্সড ভার্সন এইটা। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এই ইনফরমেশন ব্যবহার করে একটা ছবি এঁকে ফেলা। এবং একটা জিনিস তোমরা এর আগেও খেয়াল করেছো যে এই ধরনের অঙ্কে অনেক ক্ষেত্রেই কিছু ইনফরমেশন হিডেন অবস্থায় থাকে, যেটা আমাদের বুঝে নিতে হয়। যেমন দুই স্টেশনের মধ্যবর্তী অংশ, অর্থাৎ আমি বুঝবো যে আমার আদিবেগ এবং শেষ বেগ উভয়ে 0।
আবার এইখানে যেমন বলেছে যে প্রথম 10 মিনিট সমতরণে এবং শেষ 20 মিনিট সমমন্দনে চলে। টোটাল যাত্রাপথ হচ্ছে 1 ঘন্টার, 30 মিনিটের ইনফরমেশন দেওয়া হয়েছে, বাকি 30 মিনিট তাহলে কই গেল, বাকি 30 মিনিট সে কীভাবে চললো। এই ধরনের ক্ষেত্রে যেখানে বলা থাকে যে প্রথম অংশ সমতরণে শেষ অংশ সমমন্দনে, বাকি অংশের ব্যাপারে কিছু বলা নাই, তখন আমার ধরে নিতে হবে যে ওই অংশটুকু সমবেগে চলেছে। তাহলে চলো এই ইনফরমেশনটা দেয়া আছে সেটা দিয়ে আমরা একটা ছবি এঁকে ফেলি। প্রথম 10 মিনিট সে সমত্বরণে চলে, তারপরে কিছুটা অংশ সে সমবেগে চলে, এবং শেষ 20 মিনিট সে সমমন্দনে চলে। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, টোটাল টাইমটা কত, এখান থেকে এই পর্যন্ত টোটাল টাইমটা হচ্ছে 1 ঘন্টা, মানে 60 মিনিট। 60 মিনিট হলে এইটুকু 10 মিনিট, এইটুকু 20 মিনিট, তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে 30 মিনিট। এবার সবগুলো যোগ করে দেখো, 10 মিনিট, 30 মিনিট, 20 মিনিট যোগ করলে 60 মিনিট বা 1 ঘন্টা। সর্বোচ্চ বেগের ব্যাপারে আমাদেরকে কিছু বলা হয়েছে না, কিচ্ছু বলা হয়নি। সর্বোচ্চ বেগ আমি ধরে নিলাম ভি, বড় হাতের ভি। 10 মিনিট মানে কত ঘন্টা, 10/60 আওয়ার অর্থাৎ 1/6 আওয়ার। একইভাবে 30/60 আওয়ার মানে হলো হাফ আওয়ার। 20/60 আওয়ার মানে হলো 1/3 আওয়ার। তো আমাদের প্রথম 3টে ইনফরমেশন পাওয়া গিয়েছে যে ত্বরণ হচ্ছে 1/6 আওয়ার, সমবেগ হাফ আওয়ার, আর মন্দনটা সেটা 1/3 আওয়ার ধরে চলছে, এবং টোটাল যে টাইমটা এখান থেকে এই পর্যন্ত টাইমটা হচ্ছে 1 আওয়ার, আর এইটুকু টাইম হচ্ছে হাফ আওয়ার। এখন আমাদের কাছে এডিশনাল কোন ইনফরমেশনটা আছে, টোটাল দূরত্বটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে 60 কিলোমিটার। তো দেখো তো এইটা কিসের শেপ, এই জিনিসটা দেখতে একটা ট্র্যাপিজিয়ামের মতো। ট্র্যাপিজিয়াম মানে কি, যার দুইটা বাহু সমান্তরাল এবং অপর দুইটা বাহু সমান্তরাল না। এবং ট্র্যাপিজিয়ামের এরিয়া নির্ণয়ের যে ফর্মুলা সেটা তোমাদের মনে আছে, ট্র্যাপিজিয়ামের এরিয়া নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এরিয়া অফ এ ট্র্যাপিজিয়াম ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো এইখানে এই গ্রাফটার যখন আমি এরিয়াটা নির্ণয় করব, সমান্তরাল বাহু কোনটা, এইটা এবং এইটা, এইটা কত 1 ঘন্টা, প্লাস এইটা কত আধা ঘন্টা, ইন্টু এই দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব কত, লম্ব দূরত্ব হচ্ছে ভি, ইকুয়াল টু আমি যখন এরিয়া আন্ডার দ্য গ্রাফ বা লেখচিত্র এবং এক্স অক্ষের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয় করি, তখন আমি কি পাই, দূরত্বের মান পাই। তো এই পুরা এরিয়াটা এটা হলো হাফ ইন্টু 1 প্লাস হাফ ইন্টু ভি, এবং সেটা কি নির্দেশ করে, সেটা দূরত্বের মান নির্দেশ করে, দুটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, এবং সেটা কত 60 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা ভিটা নির্ণয় করার ব্যবস্থা করি, 60 ইকুয়াল টু হাফ ইন্টু 3/2 ইন্টু ভি, তাহলে ভি ইকুয়াল টু 60 ইন্টু 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 3। আমাদের প্রথম ইনফরমেশনটা পাওয়া হয়ে গেল যে গতিপথের সর্বোচ্চ বেগ 80 কিলোমিটার পার আওয়ার। ত্বরণ এবং মন্দন আমাদের বের করতে হবে। ত্বরণ বা এক্সিলারেশন, এক্সিলারেশনের সংজ্ঞা হচ্ছে একক সময়ে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ সহজ কথায় ডেল্টা ভি ভাগ ডেল্টা টি, বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। তাহলে ত্বরণ হয়েছে কোন অংশে, ত্বরণ হয়েছে জাস্ট এই অংশটায়। এখন এই অংশটায় ডেল্টা ভি, ভি এর চেঞ্জ কত, 0 থেকে সে ভি পর্যন্ত উঠেছে, ভি এর মানটা আমরা অলরেডি বের করে ফেলেছি 80, 0 থেকে 80 হয়েছে, ডেল্টা ভি ইকুয়াল টু 80। আর সময় কতটুকু চেঞ্জ হয়েছে, 0 থেকে 10 মিনিটস, অর্থাৎ 1/6 আওয়ার, ইকুয়াল টু 480 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। তাহলে তার ত্বরণটা আমরা পেয়ে গেলাম 480 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। আমরা ত্বরণ পেয়ে গেলাম। এরপর আমাদেরকে মন্দন জিজ্ঞেস করা হলো। মন্দন কোথায় হচ্ছে, এই অংশটায় মন্দন হচ্ছে, যেখানে বেগটা কমে যাচ্ছে, এবং মন্দনের মান কত, মন্দন ইকুয়াল টু এটাও ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। আমি যদি নেগেটিভ অংশটা চিন্তা না করি, মানে কতটুকু বেগ কমছে ভাগ কতটুকু সময় অতিক্রান্ত হচ্ছে, 80 থেকে 0 হয়ে যাচ্ছে, তাহলে মন্দনের জন্য ডেল্টা ভি 80, আর সময় কতটুকু অতিক্রম হচ্ছে 20 মিনিট বা 1/3 আওয়ার, ইকুয়াল টু 240 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার।
তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝলাম যে আমরা যখন গতিবিদ্যার অঙ্কগুলো করতে যাব এবং সেইখানে এই টাইপের যে অঙ্কগুলো, ভ্রমণের যে অঙ্কগুলো, বিশেষত যেখানে বেগ এবং সময় এই দুইটা রিলেটেড থাকে এবং খুব বেশি ইনফরমেশন দেয়া থাকে না, সেই অঙ্কগুলোতে আমাদের গতিসূত্র ব্যবহার করার চাইতে এই রকম স্পিড টাইম গ্রাফ ব্যবহার করে অঙ্কটা করা অনেক ইফেক্টিভ হয়। কাজেই আমরা স্পিড টাইমের যে অঙ্কগুলো সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব। একটি রেলগাড়ি 400 মিটার দূরত্ব অতিক্রমকালে তার বেগ 40 কিলোমিটার পার আওয়ার হতে কমে 10 কিলোমিটার পার আওয়ারে নেমে আসে। মন্দন যদি সুষম হয় তবে থেমে যাবার পূর্বে তা আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? আগের মতোই এটাও আমরা স্পিড টাইম গ্রাফ দিয়ে অঙ্কটা করে ফেলব। এখানে বলা হচ্ছে যে সুষম মন্দন হচ্ছে, কাজেই কোনো একটা নির্দিষ্ট বেগ থেকে সেটা আস্তে আস্তে একটা সময় জিরোতে গিয়ে পৌঁছাবে এবং সেটা একটা সরল রেখা তৈরি করবে। এক্স অক্ষে থাকবে সময় এবং ওয়াই অক্ষে থাকবে বেগ। বলা হচ্ছে যে যেই সময়টা আমরা চিন্তা করছি ওই সময়টায় তার বেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার। সেখান থেকে একটা সার্টেইন টাইমে তার বেগটা 10 কিলোমিটার পার আওয়ারে নেমে আসলো এবং এই যে সার্টেইন সময়টা, এই সময়টায় সে যে দূরত্বটা অতিক্রম করলো, অর্থাৎ এই যে এই এরিয়াটুকু। এখন আমাদের প্রথম কাজ হলো বর্ণনা অনুযায়ী ছবিটা এঁকে ফেলা, যেটা আমরা অলরেডি বোর্ডে এঁকে ফেলেছি। এখানে বলা হয়েছে যে একটা ট্রেন, তার গতিটা ক্রমাগত কমছে। যখন 40 কিলোমিটার পার আওয়ার তার গতি ছিল, ওখান থেকে আমরা টাইম কাউন্ট স্টার্ট করেছি এবং কমতে কমতে যখন তার গতিটা 10 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, অর্থাৎ কমতে কমতে যখন তার গতিটা এই বিন্দুতে এসে পৌঁছালো, তখন আমার যে টোটাল অতিক্রান্ত দূরত্ব সেটা হলো 450 মিটার এর সমান। 450 মিটার মানে কত? 450 ভাগ 1000 কিলোমিটার, বা সহজ কথায় 0.45 কিলোমিটার। কেন আমি মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করলাম? কারণ আমাদের ভেলোসিটিটা যেহেতু কিলোমিটার পার আওয়ারে দেয়া আছে এবং টাইমটা আওয়ারে দেয়া আছে, সেহেতু আমাদের যে ডিস্টেন্সটা সেটা অবশ্যই কিলোমিটারে প্রকাশ হইতে হবে। আমাদের কিন্তু একটা জিনিস অবশ্যই মেক শিওর করতে হবে, আমরা যেন অঙ্ক করার সময় ইউনিটগুলো ঠিকমতো ম্যাচ করতে পারি। তো এই যে এই 450 মিটার বা 0.45 কিলোমিটার, সেটা কোন রিজিয়ন দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে? সেটা এই রিজিয়ন দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে। এবং ভালো করে তাকিয়ে দেখো যে এইখানে যে শেপটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিসের শেপ? সেটা হলো একটা ট্র্যাপিজিয়ামের শেপ। এই বাহুটা এবং এই বাহুটা, এই দুজন সমান্তরাল আর বাকি দুইটা বাহু সমান্তরাল না। তাহলে ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা মনে আছে তোমাদের? ট্র্যাপিজিয়ামের এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহু কোনটা? এইটা একটা 40 প্লাস এইটা একটা 10 ইন্টু এইচ। এই দুই সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব আমি আপাতত সেটাকে এক্স হিসেবে কনসিডার করে নিলাম, ইন্টু এক্স। এটা ইকুয়াল টু আমাদের যে দূরত্বটুকু সেটা হলো 0.45। তাহলে 0.45 ইন্টু 2 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু এক্স। তাহলে এক্সের ভ্যালু কত চলে আসে? 0.018 আওয়ার। এটাকে আপাতত মিনিটে কনভার্ট করার কোনো দরকার নাই। এখন আমরা একটু চিত্রের দিকে তাকাই। এই দেখো, এই ত্রিভুজটা এবং এই বড় ত্রিভুজটা, দুইটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এরা দুজন সদৃশ কোণী ত্রিভুজ। এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি 0.018। তাহলে আমি যদি নাম দিয়ে লেখার চেষ্টা করি যে ABC DEC, তাহলে তুমি দেখো যে এখান থেকে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEC এরা অবশ্যই সদৃশ কোণী ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজ হলে কি ঘটে? তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? 40। এইটার অনুরূপ বাহু হলো এইটুকু, সেটা কিনা 10, ইকুয়াল টু এখান থেকে এই পর্যন্ত BC যে বাহুটা ডিভাইডেড বাই EC। এখন আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হলো EC কে আমরা y হিসেবে ধরে নেব। তাহলে EC হলো y আর BC হলো x প্লাস y। এর মধ্যে আবার x অংশটা আমরা অলরেডি বের করে ফেলেছি। x এর মান কত? x এর মান হলো 0.018। 40 বাই 10 কত হয়? 4, ইকুয়াল টু 0.018 বাই y প্লাস 1। 3 ইকুয়াল টু 0.018 বাই y
y ইকুয়াল টু 0.018/3 ইকুয়াল টু 0.006। তাহলে আমরা y পেয়ে গেলাম y ইকুয়াল টু 0.006 আওয়ার। তাহলে এরপর যখন তোমাকে জিজ্ঞেস করা হলো যে বাকি যেটুকু সময় থাকলো, অর্থাৎ এইটুকু সময়ে থেমে যাওয়ার আগ মুহূর্তে ট্রেনটা কতটুকু এগোলে, তখন তোমার অ্যান্সারটা কতটুকু হবে? এই যে এইটুকু হবে তোমার অ্যান্সার। এইটুকু এরিয়াটাই হবে সেই দূরত্ব, যে 10 মিটার পার সেকেন্ড থেকে থেমে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এরিয়া ইকুয়ালস টু, এটা কিসের এরিয়া? এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের এরিয়া কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো হাফ ইন্টু ভূমিটা কত? এখানে 0.006 ইন্টু উচ্চতা কত? এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা হলো 10। এবং এইটা দিয়ে যে এরিয়াটা রিপ্রেজেন্ট হচ্ছে, সেই এরিয়াটা কাকে রিপ্রেজেন্ট করছে? সেটা একটা দূরত্বকে রিপ্রেজেন্ট করছে। ট্রেনটি 10 মিটার পার সেকেন্ড থেকে 0-তে নেমে আসতে ডিস্টেন্স d2। তাহলে ইকুয়াল টু এই ভ্যালুটা চলে আসে 0.030 কিলোমিটার, এবং 1000 দিয়ে গুণ করলে চলে আসে 30 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে থেমে যাওয়ার আগ মুহূর্তে এই ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? সে আরও 30 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবং সেটা আমরা কীভাবে বুঝলাম? সেটা আমরা এইটুকু এরিয়া থেকে পেলাম। 40 থেকে 10 কিলোমিটার পার আওয়ারে নেমে আসার জন্য যে দূরত্বটুকু, সেইটা রিপ্রেজেন্ট হয়েছিল এই ট্র্যাপিজিয়ামটা দিয়ে, এবং 10 কিলোমিটার পার আওয়ার থেকে 0-তে নেমে আসতে যতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে, সেটা এই ত্রিভুজ দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, যেটা কিনা 30 মিটার দূরত্বের সমান। এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য হলো যে এই অঙ্কগুলো যদি তুমি ইকুয়েশন দিয়ে করতে যাও অনেক বড় হয়ে যাবে, অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু তুমি যদি ফিগার একে এইরকম স্পিড টাইম গ্রাফ দিয়ে আঁকতে যাও, তাহলে সেক্ষেত্রে এই অঙ্কগুলো তোমার জন্য খুব বেশি প্রবলেমেটিক হবে না, বেশি জায়গাও লাগবে না। তোমাদেরকে যেটুকু জায়গা বুয়েট অ্যাডমিশন টেস্টে দেওয়া হবে, ওইটুকু জায়গার মধ্যে তোমরা এই অঙ্কটা সেরে ফেলতে পারবে। বাট তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে অনেক স্মার্ট হইতে হবে, এবং তোমাদের এইটার জন্য মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে, যে এই টাইপের অঙ্ক, স্পিড এবং টাইমকে রিলেট করে যে অঙ্কগুলো, স্পিড, টাইম, ডিস্টেন্স, এক্সিলারেশন, এগুলোকে রিলেট করে যে অঙ্কগুলো, সেগুলো আমি স্পিড টাইম গ্রাফ দিয়ে করব। এইটুকু মেন্টাল স্ট্রেংথ থাকার জন্য তোমার এই জিনিসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে শিখতে হবে, এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই, সেটা আমি এর আগেও বলেছি। একটি বুলেট 9টি তক্তা ভেদ করে তার অর্ধেক গতি হারিয়ে ফেলে। থেমে যাবার পূর্বে তা আর কয়টি তক্তা ভেদ করতে পারবে? বুলেটের তক্তা ভেদ এই সংক্রান্ত অঙ্কটা যে কোনো অ্যাডমিশন কোচিংয়েই খুব গুরুত্বের সঙ্গে পড়ানো হয়, এবং এটা একটা আলাদা টপিকের আন্ডারেই পড়ানো হয়, এবং এক একজন টিচার হয়তো এটাকে এক একভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেন, কেউ কেউ শর্টকাট শেখানোর চেষ্টা করেন। কিন্তু তোমরা আমার ক্লাসে যতটুকু দেখেছো, যে আমি সাধারণত শর্টকাট তোমাদেরকে না শেখানোর চেষ্টা করি, তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে তুমি মূল থিওরি অনুযায়ী অঙ্কটা করার চেষ্টা করো। এই টাইপের অঙ্কে, বুলেটের তক্তাভেদ সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে আমি যে জিনিসটা শিখাবো, সেটা হলো যে স্পিড টাইম গ্রাফ ব্যবহার করে বুলেটের তক্তাভেদের অঙ্কগুলো কিভাবে করা যায়। তোমরা যদি এর আগের অঙ্কটা খেয়াল করো, রেলগাড়ির যে অঙ্কটা আমরা একটু আগে করলাম, সেই অঙ্কটা এবং এই অঙ্কটা দুইটা কিন্তু এক্স্যাক্টলি সেম অঙ্ক। সমস্যাটা হচ্ছে যে যখন আমরা পরীক্ষার হলে বসি, তখন অনেক ক্ষেত্রেই আমাদের কাছে মনে হয় যে এই অঙ্কটা আমাদের অপরিচিত, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হলো যে ওই অঙ্কটাই যে আমার একটা পরিচিত অঙ্কের সঙ্গে একেবারে সিমিলার, সেই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রেই ধরতে পারি না। যেমন এই অঙ্কটা, এটা মনে হচ্ছে যে ওইটা ছিল রেলগাড়ির অঙ্ক, এইটা ছিল বুলেটের অঙ্ক, দুটো তো সেম না। কিন্তু না, আসলে দুটো সেম। দুইটাতেই তোমার একই কনসেপ্ট ইউজ করি আমরা অঙ্ক দুটো করব। দেখো বোর্ডে আমরা অলরেডি এটার জন্য স্পিড টাইম গ্রাফটা এঁকে ফেলেছি। এখানে বলা হয়েছে যে যখন তার গতি ইউ ছিল, তখন থেকে আমরা টাইম কাউন্টিংটা শুরু করেছি, এবং যখন তার গতি u/2 হয়ে গেল, ততক্ষণে সে অলরেডি 9টি তক্তা ভেদ করে ফেলেছে। তাহলে তার গতি যেই মুহূর্তে u/2 হয়ে গেল, সেইটুকু সময়ের ভেতর সে 9টি তক্তা ভেদ করেছে। তক্তার পুরুত্ব যদি x হয়, তাহলে 9টি তক্তার পুরুত্ব কত হবে? 9x। তার মানে সে এইটুকু সময়ের ভেতর 9x পরিমাণ দূরত্ব অতিক্রম করে ফেলেছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হলো ইউ, এইখান থেকে এই পর্যন্ত হলো u/2। তাহলে ফার্স্ট অফ অল 9x দূরত্ব কোন এরিয়া দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে? এই এরিয়াটুকু দিয়ে 9x দূরত্ব রিপ্রেজেন্টেড হচ্ছে।
এবং শেপটা কিসের মতো, একটা ট্র্যাপিজিয়ামের মতো। ট্র্যাপিজিয়ামের এরিয়া কি, হাফ এ প্লাস বি ইন্টু এইচ। তো ফার্স্ট অফ অল সমান্তরাল বাহু কোনটা কোনটা, এখান থেকে এই পর্যন্ত একটা সমান্তরাল বাহু ইউ প্লাস আর একটা সমান্তরাল বাহু এখান থেকে এই পর্যন্ত ইউ/2 ইন্টু এইচ। এদের মধ্যবর্তী দূরত্বটুকু আমি জানি না, এটাকে আমি T1 হিসেবে কাউন্ট করলাম, ইন্টু T1, সেটা দূরত্বটুকু কত, 9x। তাহলে পরের লাইনটাই লিখতে পারি 9x ইন্টু 2 ইকুয়াল টু 3u/2 T1। তাহলে এখান থেকে T1 এর ভ্যালুটা হচ্ছে 9x ইন্টু 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 3u। এখানে খেয়াল করে, এখানে কিন্তু আমার প্রচুর আননোন টার্ম আছে, এই আননোন টার্মগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, যেমন আছে তেমনই রাখো। তাহলে চলে আসে কত, 12x ডিভাইডেড বাই ইউ। এটা কার মান, এটা হলো T1 এর মান, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটুকু, এই টাইমটুকু আমি ধরে নেই T2। এখন আমাকে বলা হচ্ছে সে ফার্দার আর কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে, তাহলে সেই ফার্দার দূরত্বটুকু অতিক্রম হবে এই পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি যে পরবর্তী দূরত্ব D2 ইকুয়াল টু এই ত্রিভুজের এরিয়াটুকু, যে সে ওই u/2 থেকে 0 পর্যন্ত নামা পর্যন্ত আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমিটা হলো T2 এবং উচ্চতাটা হলো u/2। তো আমাদের T2 এর মানটা একটু জানা দরকার। এখানে আমি একটা জিনিস চিন্তা করি যে এইখানে আমাদের এক্সিলারেশনটা কত, এক্সিলারেশন ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ডেল্টা টি। ইউ থেকে u/2-তে নেমেছে, তাহলে ডেল্টা ভি এখানে মাইনাস u/2, আর ডেল্টা টিটা কতটুকু সময় এখানে অতিক্রান্ত হয়েছে, T1। এইখান থেকে এই পর্যন্ত এখানে এক্সিলারেশনটা কত, a2, সেটাই আমরা একটু কাউন্ট করি। আবারও ডেল্টা ভি বাই ডেল্টা টি, u/2 থেকে 0-তে নেমেছে, তাহলে চেঞ্জটা কত, মাইনাস u/2, আর টাইমটা কত, T2। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত দুই জায়গায় এক্সিলারেশন কি সেম নাকি ডিফারেন্ট? এক্সিলারেশন কিন্তু অবশ্যই সেম, যেহেতু একই স্ট্রেট লাইন, তাহলে এক্সিলারেশন যেহেতু সেম, তাহলে আমি লিখতে পারি যে a1 ইকুয়াল টু a2, তার মানে হলো মাইনাস u/2 T1 ইকুয়াল টু মাইনাস u/2 T2। এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি, T1 ইকুয়াল টু T2, এবং তার মানটা কত, 12x বাই ইউ, যেটা আমরা এইখানে বের করে ফেলেছি। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিই, T2-র ভ্যালু হাফ ইন্টু T2 হচ্ছে 12x ডিভাইডেড বাই ইউ ইন্টু u/2, ইউ কাটা 3x। যেহেতু সে 3x দূরত্ব অতিক্রম করবে, তার মানে 3টা তক্তার পুরুত্বের সমান দূরত্ব অতিক্রম করতে পারবে, অতএব পরবর্তী সময়ে সে আর 3টি তক্তা ভেদ করতে পারবে। এটাই আমাদের অ্যান্সার। কারণ আমরা ধরে নিয়েছিলাম প্রত্যেকটা তক্তার পুরুত্ব হচ্ছে x করে, তাহলে 3x মানে হচ্ছে 3টি তক্তার পুরুত্বের সমান দূরত্ব সে অতিক্রম করতে পারবে। আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটায় আমার কার্যক্রমে বা আমি যে পদ্ধতিতে করছি সেখানে আমি একটা ছোট্ট চেঞ্জ এনেছি। সেটা হলো, আমি এইখানে যেভাবে T2টা বের করলাম, আগের অঙ্কে আমি T2টা অন্যভাবে বের করেছিলাম। দুই অঙ্কে দুইভাবে T2 বের করার কারণটা হলো তোমাদেরকে দুটা প্রসেসই শিখিয়ে রাখলাম, তোমাদের কাছে যেটা সোজা মনে হয় তোমরা সেই প্রসেসে T2 অংশটুকু বের করবে। বুলেটের তক্তাভেদের অঙ্ক যদি তোমাদের অ্যাডমিশন টেস্টে আসে, আমি সেক্ষেত্রে সাজেস্ট করব যে এই পদ্ধতিতে তোমরা খুব সহজে সেটা করে ফেলতে পারো। কারণ এই পদ্ধতিতে অঙ্কটা করলে যেই সুবিধাটা, সেটা হলো যে রেলগাড়ির অঙ্ক বা দূরত্ব সময়ের অঙ্ক বা স্পিড টাইম গ্রাফের অঙ্কের মধ্যেই তুমি জিনিসটা শিখে নিতে পারলে। একটি দৃঢ়, হালকা, অপ্রসারণশীল সুতার দুই প্রান্তে 2 কেজি এবং 5 কেজি ভরের দুটি ক্ষুদ্রাকার গোলক বেঁধে সুতাটিকে একটি পুলির উপর দিয়ে পার করে গোলক দুটি হাত দিয়ে ধরে রাখা হয়েছে। গোলক দুটি যদি তুমি ছেড়ে দাও, তবে এদের সম্মিলিত ত্বরণ কত হবে এবং সুতার টান কত হবে তা নির্ণয় করো। পুলির অঙ্ক অনেক সময় তোমাদের অ্যাডমিশন টেস্টে আসতে পারে। পুলি জিনিসটা কি? পুলি জিনিসটা হলো একটা গোলাকার চাকতির মতো একটা শেপ, ভেতরে খাঁজ কাটা থাকে, ওই খাঁজের উপর দিয়ে একটা দড়ি বা সুতা বা রশি এটাকে পার করা হয়, এক পাশে ধরে টান দিলে অন্য পাশটা উপরে উঠে আসে, মোটামুটি মুক্তভাবে উঠে আসে। এই পুলির উপর দিয়ে এই সুতাটা পার হয়ে গিয়েছে। সুতাটাকে আমরা ধরেছি যেটা হালকা, দৃঢ় এবং অপ্রসারণশীল, এবং তার দুই প্রান্তে 2 কেজি আর 5 কেজি ভরের দুটি বস্তু বাঁধা। আমি ধরে নেই যে এটার নাম পি, এইটার নাম কিউ। তাহলে ফার্স্ট অফ অল পি বস্তুটা নিয়ে আমরা একটু চিন্তা করি। যখন আমি দুটাকে ধরে রেখেছি একই উচ্চতায়,
ওকে, দুইজন ঠিক অবস্থায় আছে। আমি যদি ছেড়ে দেই তখন কি ঘটবে, এইটা নিচে নেমে আসবে আর এইটা উপরে উঠে যাবে এবং দুইজন একই ত্বরণে মুভ করবে। এর ত্বরণ যদি এ হয়, এ যদি এ ত্বরণের নিচে নামে, তাহলে এইটা এ ত্বরণে উপরে উঠবে। এখন কিছু জিনিস খেয়াল করো, সুতার টানটা কীভাবে কাজ করে। সুতার টান সবসময় বস্তু থেকে বাইরের দিকে কাজ করে। তাহলে এইখানে সুতার টান টি কাজ করছে, এখানেও সুতার টান টি কাজ করছে। দুইজনেরই ওজন খাড়া নিচের দিকে কাজ করছে। এর ওজন 2g নিউটন নিচের দিকে কাজ করছে, এর ওজন 5g নিউটন নিচের দিকে কাজ করছে। কারণ আমরা কি জানি, W = mg। আর মেকানিক্সের অঙ্কে অনেক সময় বলেই দেয়া থেকে জি এর মান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ধরো। তো সেই ক্ষেত্রে 20 নিউটন নিচের দিকে কাজ করছে আর এখানে 50 নিউটন নিচের দিকে কাজ করছে। যদি তোমার ক্ষেত্রে এখানে জি = 10 মিটার/সেকেন্ড তোমাকে ধরতে বলে, সেটা তোমরা 10 মিটার/সেকেন্ড ধরতে পারো। আর যদি তোমার কিছু উল্লেখ না করে দেয়, সেক্ষেত্রে মেকানিক্সের অঙ্কের ক্ষেত্রে তোমরা জি এর মান ইচ্ছা করলে 10 মিটার/সেকেন্ড ধরে অঙ্কটা করে ফেলতে পারো, তোমরা মার্ক পাবে। জাস্ট উল্লেখ করে দিও যে জি = 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ধরে অঙ্কটি করা হলো। এখন পিটা উপরের দিকে উঠছে, তাহলে পি এর উপর ক্রিয়াশীল বল কয়টা? দুইটা। একটা হচ্ছে সুতার টান, একটা হচ্ছে তার ওজন 20 নিউটন। দুটার মধ্যে কে বড়? দুইটার মধ্যে অবশ্যই টি বড়, ঊর্ধ্বমুখী বলটা বড়, না হলে সে উপরে উঠছে কিভাবে? তাহলে পি এর ক্ষেত্রে সামেশন অফ এফ = ma। তার লব্ধিটা সেটা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে সে উপরের দিকে উঠছে এবং তার এক্সেলারেশন হচ্ছে এ। সামেশন অফ এফ, ঊর্ধ্বমুখী বল টি মাইনাস নিম্নমুখী বল 20 নিউটন = ma। এম কত? 2a। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এই অংশটা খেয়াল করো, 5 কেজি ভরের যে বস্তুটা সেটা নিচের দিকে নামছে। নিচের দিকে নামার অর্থটা কি? নিচের দিকে নামার অর্থ হলো তার নিম্নমুখী বলটা বেশি হওয়ার কারণে সে নিচের দিকে নামছে। তাহলে কিউ বস্তুর ক্ষেত্রে সামেশন অফ এফ = ma। নিম্নমুখী বলটা বেশি, তাহলে সামেশন অফ এফ বা রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে নিম্নমুখী বল 50 মাইনাস ঊর্ধ্বমুখী বল টি = m5a। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে দিতে পারি। যদি যোগ করে দেই টি মাইনাস 20 50 মাইনাস টি, দুটা যোগ করলে কি হয়? টি মাইনাস টি কাটা চলে যায়, থাকে 30 = 7a। তাহলে এর ভ্যালু চলে আসে 30/7 বা 4 হোল 2/7 মিটার/সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ পি বস্তুটা 30/7 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠতে থাকবে এবং 5 কেজির বস্তুটা 30/7 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে নামতে থাকবে। এরপর সুতার টান টি। এর মান তুমি এখানে বা এখানে যে কোনো জায়গায় বসিয়ে দিলেই সুতার টান টি পেয়ে যাও। 1 নম্বর সমীকরণে যদি আমি এর মান বসিয়ে দিই টি মাইনাস 20 = 2a, এর মান হলো 30/7। তাহলে টি = 60/7 প্লাস 20, 200/7 নিউটন। অর্থাৎ 28 হোল 4/7 নিউটন হচ্ছে আমাদের সুতার টান টি এবং এক্সিলারেশন বা ত্বরণটা হলো 30/7 বা 4 হোল 2/7 মিটার/সেকেন্ড স্কোয়ার। একটি লিফট এমনভাবে চলে যে তার গতিপথের প্রথম 2 সেকেন্ড 6 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে, শেষ 3 সেকেন্ড 4 মিটার/সেকেন্ড স্কোয়ার সমমন্দনে এবং মাঝের 10 সেকেন্ড সমবেগে চলে একটি বহুতল ভবনের নিচতলা থেকে ছাদে ওঠে এবং একইভাবে মানে ওই প্রথম 2 সেকেন্ডে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণ, মাঝখানের অংশটা সমবেগ এবং শেষ অংশটা সমমন্দনে চলে, সে উপর থেকে নিচে নামে। উপরে ওঠা এবং নিচে নামার প্রতিটি অংশে তুমি কত ওজন অনুভব করবে? লিফটের অঙ্ক নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই অনেক প্রবলেম থাকে এবং তোমরা মনে করো যে এই অঙ্কটা আসলে কঠিন, এখান থেকে অনেক রকমের প্যাচ হয়। বিষয়টা আসলে সেরকম না। লিফটের অঙ্ক থেকে ইন টোটাল 6 রকমের প্রশ্ন আসতে পারে। উপরে ওঠার সময় 3 রকমের ঘটনা ঘটে। উপরে ওঠার সময় ত্বরণ হয়, সমবেগ হয়,
মন্দন হয়। নিচে নামার সময় 3 রকমের ঘটনা ঘটে, ত্বরণ হয়, সমবেগ হয়, মন্দন হয়। তাহলে ইন টোটাল কয়টা কেস লিফটে? 6টা কেস। সেই 6টা কেস আমি এই একটা অঙ্কেই আলোচনা করব, এবং যাদের যাদের কাছে আগে এই অঙ্কটা কঠিন মনে হতো, এখন দেখবে এই অঙ্কটা করার পর আর তোমাদের কাছে কঠিন লাগছে না। তাহলে ফার্স্ট অফ অল আমরা খেয়াল করে দেখি যে আমাদের কী কী ইনফরমেশন দেওয়া আছে। তোমার ভরের কথা উল্লেখ করেছিল, তোমার ভর হলো 60 কেজি এবং জি এর মান হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমার ওজন হবে এমজি 60 × 10 মানে হলো 600 নিউটন। এখন আমরা উপরে ওঠার অংশটা একটু চিন্তা করি। আমরা 2 সেকেন্ড সমত্বরণে যাচ্ছি, 10 সেকেন্ড সমবেগে যাচ্ছি, 3 সেকেন্ড সমমন্দনে যাচ্ছি। তাহলে আমরা ইন টোটাল 15 সেকেন্ড ধরে ট্রাভেল করছি। তাহলে এই যে 15 সেকেন্ড ধরে ট্রাভেল করছি, সেই অংশটার 3টা স্টেপ এখানে দেখানো হচ্ছে। 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এই অবস্থা, 3 থেকে 12 সেকেন্ড পর্যন্ত এই অবস্থা, 13 থেকে 15 সেকেন্ড পর্যন্ত এই অবস্থা। এখন 3টা কেসেই আমি কি করছি? উপরের দিকে উঠছি। আমার এক্সিলারেশন 3 বারই উপরের দিকে, এবং এখানে আমার এক্সিলারেশনের মান হলো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমার এক্সিলারেশন মান 0 কারণ আমি সমবেগে যাচ্ছি। এখানে আমার এক্সিলারেশন হলো -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ আমি এখানে মন্দনে যাচ্ছি। তোমার যে ওজনটা সেটা তুমি 3 জায়গাতেই আনচেঞ্জড আছে। তোমার ওজন 600 নিউটন নিচের দিকে কাজ করছে, 3 জায়গাতেই 600 নিউটন নিচের দিকে কাজ করছে। তাহলে তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার এই অঙ্কের নামই তো হলো ওজনের তারতম্য, তাহলে আমার ওজন চেঞ্জ হলো না কিভাবে? তোমার ওজন আসলে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি কত ওজন ফিল করছো। ওজনটা আসলে ফিল করার ব্যাপারটা কি? আমি এই যে মাটির উপর দাঁড়িয়ে আছি, মাটি আমাকে যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করছে সেটা আমি অনুভব করি। সো এইখানে যদি লিফট তোমার উপর প্রতিক্রিয়া বল R1 দেয়, এখানে প্রতিক্রিয়া বল R2 দেয়, এখানে প্রতিক্রিয়া বল R3 দেয়, এবং 3টা যদি ডিফারেন্ট হয়, সেই ক্ষেত্রে তুমি 3 জায়গায় 3 রকমের ওজন অনুভব করবে। এই আরকে বলা হয় নর্মাল কন্ট্যাক্ট ফোর্স বা নর্মাল রিয়াকশন। দুটার মধ্যে যে কোনোটাই তুমি উল্লেখ করলে হবে, ইংরেজি নামটা এখন থেকে শিখে রাখাটা বেটার। এখন আমরা কাজে ফেরত আসি। এই যে লিফটটা উপরে উঠছে, লিফটের সঙ্গে সঙ্গে তুমিও উপরে উঠছো, তাহলে লিফটের এই যে এই সারফেসটার উপর চিন্তা করো। সারফেসের উপর 2টা বল প্রয়োগ হচ্ছে, একটা তোমার ওজন নিচের দিকে কাজ হচ্ছে এবং নর্মাল রিয়াকশনটা উপরের দিকে কাজ হচ্ছে। কোনটা বড়? আমরা কি জানি? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। যেহেতু আমার এক্সেলারেশনটা উপরের দিকে, তাহলে এটাকে নিশ্চয়ই আমরা বল হিসেবে ধরে নেব R1 - 600। তাহলে আমার উপরের দিকে লব্ধি বল কত? R1 - 600 ইকুয়াল টু এম এ 60 × 6। তাহলে R1 এর মান চলে আসে 960 নিউটন। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো? যে তোমার ওজন 60 কেজি, কিন্তু যদি তুমি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার উপরের দিকে উঠতে থাকো, তুমি তোমার ওজন অনুভব করছো 960 নিউটন। অর্থাৎ তুমি মনে করছো যে তোমার ভর 96 কেজি হলে যেরকম ওজন অনুভব করছো, তুমি এখন সেই ওজন অনুভব করছো। লিফটটা খুব দ্রুত উপরের দিকে ত্বরণ হচ্ছে, আর তোমার কাছে মনে হচ্ছে যেন আমার ওজন অনেক বেড়ে গিয়েছে, আমি অনেক ভারী হয়ে গিয়েছি। এরপর দ্বিতীয় স্টেপটায় আমরা চলে আসি। এখানে কি? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, একই কথা। উপরের দিকে ফোর্স R2 মাইনাস নিচের দিকে ফোর্স 600, তাহলে উপরের দিকে লব্ধি বল হলো R2 - 600 ইকুয়াল টু এম এ। এ 0 হওয়াতে এম এও 0, তাহলে R2 ইকুয়াল টু 600। তো যখন লিফটটা সমবেগে আবার চলতে শুরু করলো, তখন তোমার কাছে মনে হলো থ্যাংক গড আমার ওজন আবার 60 কেজি ফেরত এসেছে। এরপর আমরা চলে আসি আমাদের তৃতীয় অঙ্কটায়। এখানেও একই কথা, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। যেহেতু আমাদের গতিটা ঊর্ধ্বমুখী, তাহলে আমাদের ঊর্ধ্বমুখী যে লব্ধি বল সেটা কী হবে? R3 - 600 ইকুয়াল টু এম এ। এম কত? 60, এ কত? -4। তাহলে R3 এর মান কত চলে আসবে? 600 - 240, 360 নিউটন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো খেয়াল করো। যখন উপরের দিকে উঠছো তুমি এবং তোমার মন্দন হচ্ছে, ওই মুহূর্তে তোমার ওজনটা মনে হলো আমার ওজন অনেক কমে গিয়েছে, আমার ওজন যেন 60 কেজি থেকে কমে 36 কেজি হয়ে গিয়েছে। তোমার কাছে এরকমটাই ফিল হবে। থেমে যাওয়ার পর আবার তুমি তোমার 60 কেজি ওজন ফিল করতে পারবে। স্থির অবস্থায় কিন্তু তোমার ওজন 60 কেজি, কিন্তু যখন তুমি উপরে উঠছো, এক্সিলারেশনের সময় তোমার ওজন 960 কেজি, অর্থাৎ বেড়ে গেল। যখন সমবেগ তখন অপরিবর্তিত, আর যখন সমমন্দন উপরের দিকে উঠছে তখন কমে গেল। এরপর আমরা নিচে নামার সময়ের অবস্থাটা একটু চিন্তা করি। নিচে নামার সময় কি ঘটনা ঘটছে? আবারও একই কথা, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। দাঁড়াও, একটা কথা একটু আমি বলে নিই।
সেটা হলো যে আমরা যখন এই অঙ্কটা করেছি, তোমাদের মধ্যে যারা যারা বুদ্ধিমান স্টুডেন্ট আছো, আমার ধারণা তোমরা এই অংশটা নিজেরাই করতে পারবে। তাহলে তোমাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি, তোমরা ভিডিওটা এখানে পজ দাও, পজ দিয়ে এই অংশটা তোমরা নিজেরা করে ফেলো। তোমরা নিজেরা করে ফেলার পর দেখো যে আমার যে অ্যান্সারগুলো এসেছে তোমার ওই একই অ্যান্সার আসে কি না। সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাহলে আমার নিম্নমুখী লব্ধিটা কত হবে? 600 মাইনাস আর ওয়ান ইকুয়াল টু এম কত? 60 ইন্টু এ কত? 6। তাহলে 600 মাইনাস আর ওয়ান ইকুয়াল টু 360। আর ওয়ানের মান চলে আসে 240 নিউটন। অর্থাৎ আমি যখন নিচে নামছি, এবার ত্বরণ হওয়া মাত্র আমার ওজনটা কম বলে মনে হবে, এবং আমার মনে হবে যে আমার ওজনটা যেন 24 কেজি হয়ে গিয়েছে। আমার ভর 24 কেজি হলে যে ওজনটা হতো সেটা আমি এখন ফিল করছি। হঠাৎ করে আমি হালকা হয়ে গিয়েছি যখন আমি উপর থেকে নিচের দিকে এক্সেলারেশন করছি। এরপর যখন সমবেগে চলছো, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, সামেশন অফ এফ 600 মাইনাস আর টু ইকুয়াল টু এম এ তো 0, তাহলে আর টু ইকুয়াল টু 600। সমবেগে চলার সময় তোমার গতির কোনো পরিবর্তন নাই। তাহলে সমবেগে চলার সময় তোমার ওজনের কোনো পরিবর্তন হয়নি। তুমি 60 কেজির মানুষ ছিলে, 60 কেজির মানুষই আছো। আর এখানে যখন আমি ছাদ থেকে নামছি তখন সেই মুহূর্তে আমি কি হলো, 60 কেজি থেকে 24 কেজি ফিল করা শুরু করলাম। এরপর লাস্ট অংশটা সমমন্দন, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, 600 মাইনাস আর থ্রি ইকুয়াল টু 60 ইন্টু মাইনাস 4, অর্থাৎ 600। অর্থাৎ লাস্ট অংশটায় তুমি যখন ভূমির কাছাকাছি চলে আসছো এবং সেই মুহূর্তে সমমন্দন হচ্ছে, ওই মুহূর্তে তোমার ওজনটা কত হলো? 840 নিউটন। অর্থাৎ তুমি 60 কেজির একটা মানুষ ফিল করছো 84 কেজির মতো, তোমার ওজনটা কিছুটা বেশি অনুভব করবে। তো এই ছিল আমাদের লিফটের অঙ্কটা। তাহলে লিফটের অঙ্কটায় একটা জিনিস মাথায় রাখবে, ভূমির কাছাকাছি যখন তুমি থাকবে তখন তোমার ওজন বেড়ে যাবে, আর যখন তুমি ছাদের কাছাকাছি থাকবে তখন তোমার ওজনটা কমে যাবে। খেয়াল করে দেখো, যখন তুমি নিচ থেকে উঠতে শুরু করেছিলে তোমার ওজন বেড়ে গিয়েছিল, তুমি ভূমির কাছাকাছি ছিলে, তোমার ওজনটা বেড়েছে, কিন্তু যখন তুমি ছাদের কাছাকাছি পৌঁছে গেলে তোমার ওজনটা কমে গেল। এখানেও খেয়াল করো, ছাদ থেকে নামার সময় তোমার ওজনটা কম, তার মানে ছাদের কাছে তোমার ওজনটা এই ক্ষেত্রেও কম থাকবে, এবং ভূমির কাছে তোমার ওজনটা বেশি থাকবে। দুটোর ক্ষেত্রে একই ঘটনাই ঘটছে, ভূমির কাছে এখানে ওজনটা বেশি, ওখানে ওজনটা বেশি, ছাদের কাছে এখানেও ওজনটা কম, এখানেও ওজনটা কম। সো এই যে 6টা টাইপ দেখাইলাম একটা অঙ্কের মধ্যে, এই 6টা টাইপ বা এই 6টা কেস ভালোভাবে প্র্যাকটিস করে নিও, যাতে করে এখান থেকে কোনো অঙ্ক আসলে সেই 10টা নাম্বার তোমার মিস না হয়। একটি পাথরকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, এর সর্বাধিক উচ্চতায় ওঠার সময় উড্ডয়নকাল নির্ণয় করো। এই অঙ্কটা করার জন্য আমরা সিম্পলি 3টা ফর্মুলা ইউজ করব। সর্বাধিক উচ্চতায় ওঠার সময় যেটা T1 ইকুয়াল টু ইউ ভাগ জি। ইউ এর মান কত বেগে তাকে ছুঁড়ে মারা হয়েছে 20, বাই জিটা আমরা এখানে 10 ধরে নেব, 2 সেকেন্ড। উড্ডয়নকাল হলো সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে নামতে একই সময় লাগে যদি মুক্তভাবে পড়ন্ত বস্তু হয়। সর্বাধিক উচ্চতায় উঠতে তার সময় লাগলো 2 সেকেন্ড, তাহলে নামতে কত সময় লাগবে? 2 সেকেন্ড, তাহলে ইন টোটাল উড্ডয়নকাল হবে 4 সেকেন্ড। সো উড্ডয়নকাল হলো 2u বাই জি, অর্থাৎ 4 সেকেন্ড। সর্বাধিক উচ্চতা h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, অর্থাৎ এই হাইটটা মাটি থেকে সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত উঠলো, ইউ স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার বাই 2 ইন্টু 10 মানে হলো 20 মিটার। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসিয়েছি। অনেক ক্ষেত্রে প্রশ্নে তোমাকে বলে দেয়া থাকতে পারে জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন তোমরা এটা ইউজ করবে। আর যদি এটা বলে না দেয় সেক্ষেত্রে তুমি জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি ইউজ করো সেক্ষেত্রেও ভুল হবে না। কেন ভুল হবে না?
কারণ এইখানে তোমাদের সঙ্গে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও পরীক্ষা দিচ্ছে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার শিখে আসে। যখন বুয়েটের লিখিত ভর্তি পরীক্ষা হচ্ছে তখন জি এর মানটা তুমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিলেও সেটা গ্রহণযোগ্য হবে, কারণ তোমরাও পরীক্ষা দিচ্ছ, ইন্টারন্যাশনাল সিলেবাসের স্টুডেন্টরাও পরীক্ষা দিচ্ছে। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলে যেমন কারেক্ট, তেমনি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলেও কারেক্ট। টেন মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উড্ডীয়মান একটি বেলুন হতে একটি পাথর ফেলে দেওয়া হলো। পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলে কত উঁচু থেকে তাকে ফেলা হয়েছিল? পাথরটি যখন ভূমিতে পৌঁছে তখন বেলুন কত উচ্চতায় ছিল? একটা বেলুন এরকম খাড়াভাবে উপরের দিকে উঠছে। তোমরা দেখেছো যে বিভিন্ন পুরনো সিনেমাগুলোতে এই রকমের কিছু বেলুনের ব্যবহার দেখানো হয়, যেটাতে করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারতো। তো এই বেলুনের থেকে একটা পাথর নিচের দিকে ফেলা হয়েছে এবং t=10 সেকেন্ড পর সেই পাথরটা ভূমিতে পতিত হয়েছে এবং আমার এই বেলুনটা 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠছে, সমবেগেই উঠছে। তাহলে পাথরটা কোন দিকে পড়ছে? পাথরটা নিচের দিকে পড়ছে এবং পাথরটা যেহেতু নিচের দিকে পড়ছে, আমি নিচের দিকের যে ডিরেকশন সেটাকে পজিটিভ ধরলাম, তাহলে তার আদিবেগ কত ছিল? পাথরের আদিবেগ ছিল -10 মিটার পার সেকেন্ড, কারণ সে যাচ্ছে নিচের দিকে, তার অপোজিট ডিরেকশনে তার একটা মোশন ছিল যেই মুহূর্তে তাকে ফেলে দেওয়া হলো। এই অঙ্কটা করানোর কারণটাই এইটা, যে যখন তোমাদেরকে দেখানো হবে যে ঊর্ধ্ববেগে চলমান কোনো বস্তু হতে কোনো একটা কিছু ফেলে দেওয়া হচ্ছে, তখন কি ঘটবে? তখন তোমার ইউটা নেগেটিভ ধরতে হবে। সো H=ut প্লাস হাফ gt স্কোয়ার। এইচ কত সেটাই তো বের করতে হবে। ইউ হলো -10 × 10 প্লাস হাফ জি 9.8 × টি স্কোয়ার। টি এর ভ্যালুটা কত এখানে? 10 সেকেন্ডস। তাহলে =100 প্লাস 490 390 মিটার। অর্থাৎ পাথরটাকে যখন ফেলা হয়েছিল তখন আমার এই বেলুনটা 390 মিটার উচ্চতায় ছিল। দ্বিতীয় অংশে প্রশ্ন করা হয়েছে যে পাথরটা যখন ভূমিতে পৌঁছালো তখন বেলুনটা কত উচ্চতায় উঠলো। তো পাথর যখন ভূমিতে পৌঁছালো 10 সেকেন্ডে তো বেলুনটা আরও খানিকটা উপরে গিয়ে পৌঁছাবে। 10 সেকেন্ড পর বেলুনের উচ্চতা সেইটা কত হবে? 390 প্লাস তার যেহেতু বেগটা সুষম ছিল 10 × 10, কারণটা কি আমরা জানি S=vt। সে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 10 সেকেন্ডে সে 10 × 10 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাথরটি যখন ভূমিতে পৌঁছালো তখন বেলুনটার উচ্চতা 490 মিটার। একমাত্রিক গতি থেকে আমি আর কোনো অঙ্ক করাবো না, তার কারণটা হলো একমাত্রিক গতির বেশিরভাগ অঙ্কই তোমরা করে ফেলেছো এবং যে ধরনের কঠিন অঙ্ক এখান থেকে অলরেডি দেখানো হলো তাতে আমার ধারণা একমাত্রিক অঙ্ক তোমাদের কাছে এখন পানি পান্তা লাগবে। তোমাদের বিভিন্ন বইতে, ফিজিক্সের বইতে এবং অঙ্কের বইতেও একমাত্রিক গতির উপর বিভিন্ন অঙ্ক আছে, এগুলো একটু প্র্যাকটিস করে নাও। এখন আমরা চলে যাব আমাদের লাস্ট অংশটায়, দ্বিমাত্রিক গতিতে। একটি পাথরকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হলো। এর সর্বাধিক উচ্চতায় ওঠার সময় উড্ডয়নকাল, সর্বাধিক উচ্চতা, অনুভূমিক পাল্লা নির্ণয় করো। কত সময় পর এর গতিপথ অনুভূমিক হবে? একটি পাথরকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হলো, তাহলে সেটা এই গতিপথটা অতিক্রম করে এই পর্যন্ত এসে পৌঁছায়। তাহলে এইটা হলো সর্বোচ্চ উচ্চতা আর এইটুকু হলো অনুভূমিক পাল্লা, আর এই পর্যন্ত পৌঁছাতে যে সময়টা সেটা হলো সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। প্রথম প্রশ্নে এটাই জিজ্ঞেস করা হয়েছে যে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় কত, সেটা হলো ইউ সাইন থেটা বাই জি, 10 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8 ইকুয়ালস টু 25/49 এত সেকেন্ড, বা এইটাকে যদি আমি ডেসিমেলে লিখি লেখা যায় 0.51 সেকেন্ড। এরপর উড্ডয়নকাল, এখান থেকে এই পর্যন্ত টোটাল যেটার ভ্রমণকাল এটা শেষ করতে যে সময়টুকু লাগলো সেটা হলো উড্ডয়নকাল, সেটা হলো সর্বাধিক উচ্চতায় ওঠার সময় দ্বিগুণ, 2u সাইন থেটা বাই জি ইকুয়ালস টু 50/49 সেকেন্ড, অর্থাৎ 1.02 সেকেন্ড।
এরপর তোমাকে জিজ্ঞাসা করা হলো সর্বাধিক উচ্চতা কত। সর্বাধিক উচ্চতা এই ক্ষেত্রে দ্বিমাত্রিকের ক্ষেত্রে ইউ স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই 2g। এর আগে যেটা ছিল, এর আগে আমরা একমাত্রিকের ক্ষেত্রে দেখেছিলাম ইউ স্কোয়ার বাই 2g, আর এই ক্ষেত্রে কি হইল, একটা অতিরিক্ত সাইন থেটা এখানে গুণ অবস্থায় যুক্ত হলো। তাহলে এটা কত চলে আসে, 125/49 এত মিটার, অর্থাৎ এইটাকে আমি ডেসিমেলে লিখলে চলে আসে 2.55 মিটার। এবং 4 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে অনুভূমিক পাল্লা কি, অর্থাৎ যে বিন্দু থেকে ছুঁড়ে মারা হলো তার অনুভূমিক বরাবর যে বিন্দুতে এসে পড়লো এইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হলো অনুভূমিক পাল্লা, এবং তার ইকুয়েশনটা হলো ইউ স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই জি, 8.84 মিটার। 4 নম্বর পর্যন্ত সবগুলো অ্যান্সার আমাদের করা হয়ে গেল। এবার 5 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল কত সময় পর এর গতিপথ অনুভূমিক হবে। অনুভূমিক গতিপথটা পাওয়া যায় কখন, যখন সে সর্বাধিক উচ্চতায় থাকে, অর্থাৎ এটার অ্যান্সার হবে এইটা, 0.51 সেকেন্ড পর তার গতিপথটা অনুভূমিক হবে। এখানে একটা মজার বিষয় আছে জানো, তোমাদের অনেকেই এইচ এর ফর্মুলার আর এর ফর্মুলাটা এলোমেলো করে ফেলো। এইচ এর ফর্মুলার ক্ষেত্রে কোনো ব্যাপার না, এইচ এর ফর্মুলা কি, একমাত্রিক গতির যে ইউ স্কোয়ার বাই 2g তার সঙ্গে একটা সাইন থেটা লাগিয়ে দাও, কাজ শেষ। আর আর এর ফর্মুলার সময় আর হচ্ছে একটা দূরত্ব, আমরা কি জানি এস ইকুয়াল টু ভিটি, আর হলো অনুভূমিক দূরত্ব ভি, অনুভূমিক বরাবর বেগের যে উপাংশটা সেটা কত, ইউ কস থেটা, টি এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা অতিক্রম করতে কত সময় লেগেছিল সেটা উড্ডয়নকালের সমান 2u সাইন থেটা ডিভাইডেড বাই জি। তাহলে দেখো কি লেখা যায়, ইউ স্কোয়ারটা সামনে ইন্টু 2 সাইন থেটা কস থেটা ডিভাইডেড বাই জি, ইউ স্কোয়ার 2 সাইন থেটা কস থেটা মানে সাইন 2 থেটা ডিভাইডেড বাই জি। আর এর ইকুয়েশন চলে আসলো। আমি এই ইকুয়েশনটা অতিরিক্ত তোমাদেরকে কেন দেখালাম, তার কারণটা হলো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই আর এর যে সমীকরণটা এটা আমি প্রায় ভুলে যেতাম, টুটা কোথায় হবে, এখানে হবে না এখানে হবে না এখানে হবে, এটা নিয়ে আমার একটা প্যাচ লাগতো। সো অঙ্ক করার পাশাপাশি বা ফর্মুলা মুখস্থ করার পাশাপাশি আর এর যখন আমি ডিরাইভেশনটা দেখে নিলাম, আমার ধারণা যদি কখনো তোমরা এইটা নিয়ে প্যাচ খেয়ে যাও, একবার ডিরাইভেশনটা চট করে নিও, তাহলে তোমার আর ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। 10 মিটার উঁচু একটি পাহাড়ের চূড়া থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে একটি পাথর ছুঁড়ে মারলে তা কতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করে ভূমিতে পৌঁছাবে। এই ধরনের অঙ্ক যেখানে একটা বস্তুর অনুভূমিক অবস্থানেরও পরিবর্তন হয়েছে এবং উল্লম্ব অবস্থানেরও পরিবর্তন হয়েছে, অর্থাৎ তার হাইটেরও পরিবর্তন হয়েছে এবং তার ডিস্টেন্সেরও পরিবর্তন হয়েছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, যেটা কিনা প্রাসের গতিপথের সমীকরণ, y ইকুয়াল টু tan θ x মাইনাস dx স্কোয়ার বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থেটা। এখানে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে পাহাড়ের চূড়া থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে পাথর ছুঁড়ে মারা হলো, অর্থাৎ ইউ হলো 10 মিটার পার সেকেন্ড আর থেটা হলো 45 ডিগ্রি। এখন তা কতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। এখন এখানে এক্স এর মানটা কত, এক্স এর মানটা আমাদের বের করতে হবে, এবং ওয়াই এর মানটা কত, তার হাইট ছিল এখানে, এখান থেকে সে এখানে গিয়েছে, অর্থাৎ সে উপরে উঠেছে না নিচে নেমেছে, সে নিচে নেমেছে, তাকে ছুঁড়ে মারা হয়েছিল উপরে কিন্তু সে পড়েছে নিচে, তার গতির বিপরীত দিকে পড়েছে, তাহলে ওয়াইটা হবে -100 মিটার ইকুয়াল টু ট্যান থেটা, ট্যান থেটা মানে ট্যান 45 ডিগ্রি ইন্টু এক্স মাইনাস জি 9.8 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার, 10 এর উপর স্কোয়ার কস 45 ডিগ্রি তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ ইকুয়েশনটাকে লিখতে পারি -100 ইকুয়াল টু এক্স ট্যান 45 ডিগ্রির মান 1 মাইনাস 9.8 বাই 2 ইন্টু 100 ইন্টু কস 45 ডিগ্রির উপর স্কোয়ার করলে চলে আসে 0.098 এক্স স্কোয়ার। ইকুয়েশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে ফেলি, 0.098 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 100 ইকুয়াল টু 0। ক্যালকুলেটরের মাধ্যমে এক্সের মানটা বের করে ফেলো, চলে আসে
37.45 এবং একটা নেগেটিভ মানও আসে -27.25। তো দূরত্বের মানটা তো আর কখনো নেগেটিভ হয় না, সেজন্য এটা নট অ্যাপ্লিকেবল। আমাদের এক্সের মানটা 37.45, অর্থাৎ 100 মিটার উঁচু একটা পাহাড় থেকে যদি তুমি একটা পাথরকে 45 ডিগ্রি কোণ করে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে মারো, তখন সেটা অনুভূমিক যে দূরত্ব অতিক্রম করে ভূমিতে পৌঁছাবে সেটা হলো 37.45 মিটার। আমরা আমাদের গতিবিদ্যা চ্যাপ্টার নিয়ে প্রাথমিক আলোচনা অংশটুকু এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা হয়তো একটু অবাক হচ্ছ যে স্যার এত অল্পতে আপনি আলোচনা শেষ করে দিলেন, যে আপনি তো দ্বিমাত্রিক গতিতে মাত্র দুটো অঙ্ক করিয়েছেন। দ্বিমাত্রিক গতিতে এই দুটো অঙ্ক করানোর কারণ হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেস এই কয়টা ইকুয়েশন ইউজ করেই তোমাদের যাবতীয় প্রবলেম সলভ করা হয়। আর এই যে এই চ্যাপ্টারগুলো, যেমন আমি কনিক চ্যাপ্টারের শেষে কিন্তু একটা কথা বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের লেকচার শেষ করার পর তোমাদের পূর্ববর্তী বছরগুলোতে যে প্রশ্নগুলো বুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল সেগুলোর সলভিং নিয়ে আমি আরও ভিডিও ক্লাস বানাবো। কাজেই তোমাদেরকে যেটুকু শেখালাম এই লেকচারে এই পর্যন্ত, সেইটুকু শেখার জন্য যথেষ্ট। প্র্যাকটিস করার জন্য আমাদের আরও অনেক প্র্যাকটিস করতে হবে, বাট শেখার জন্য এইটুকুই যথেষ্ট। বেসিক সব রকমের কনসেপ্ট তোমরা যে কোনো জায়গায়, যে কোনো কোচিং সেন্টারে, যে কোনো ভাইয়ার কাছে পড়ো না কেন বা যে কোনো স্যারের কাছে পড়ো না কেন, তোমাদের যেই কনসেপ্টগুলো শেখানো হবে তার সব কিছুই এখানে শেখানো হয়েছে। এরপর তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসে তোমাদেরকে সহায়তার জন্য পরবর্তীতে এখান থেকে বুয়েট অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ার্সে সেগুলোর সলভিংয়ের ভিডিও চলে আসবে। কাজেই আমরা গতিবিদ্যার অংশটা এখন শেষ করে ফেলছি। তোমরা এটার জন্য এখান থেকে আমি যা যা পড়ালাম, দুটো লেকচার মিলে, প্রিভিয়াস লেকচার এবং এই লেকচার দুটো মিলিয়ে যা যা পড়ালাম, তোমরা সব কিছু নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করবে, শিখবে, বোঝার চেষ্টা করবে এবং নিজেরা কোশ্চেন ব্যাংক দেখে দেখে প্র্যাকটিস করবে। আর পরবর্তীতে কোশ্চেন সলভিংয়ের যখন ভিডিও চলে আসবে তখন তো সেটা দেখবেই। ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।